বলো সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত হবে? 1 ওয়ান হবে। সাইন আর কসের বর্গের সূত্রটা বলো তো। সাইন আর কসের। স্যার এই হ্যাঁ, ম্যাথ গুলো মাথায় ঢোকে না। আমরা এখনো ম্যাথ শুরু করিনি, পুরোটা থিওরি পার্ট ছিল। আপাতত ওগুলো যদি মুখস্থর মতো রাখো, যদি না বুঝতে পারো তো ওগুলো যদি মুখস্থ করতে পারো তাহলে অঙ্কগুলো বুঝতে পারবে। হ্যাঁ ঠিক আছে স্যার। সাইন কসের বর্গের সূত্র কি কি ছিল? sin স্যার জিরো স্কয়ার ডিগ্রি প্লাস স্কয়ার সমান 1 কি আরেকবার বলো। সমান ওয়ানটাই শুধু শুনতে পেলাম, তার আগে কি বললে বলো। sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 আচ্ছা, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান বললে, তাই তো? আচ্ছা, মনে রাখবে যে যত আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো পড়লাম, সাইন কস, কি কি বলো, নামগুলো বলো, সাইন কস, তারপর থিটা cosec থিটা। theta থিটা কোসেক থিটা যে থিটা ত্রিকোণমিতিক অনুপাতে পড়েছি আমরা। থিটা তো একটা অ্যাঙ্গেল, সাইন কস ট্যান, তারপর হচ্ছে কোসেক, সেক আর কট, এই যে ছটা মোট ত্রিকোণমিতিক অনুপাত আমরা পড়েছি, এরা কিন্তু সর্বদা একটা কোণের সাপেক্ষে বসে। কি বসে? একটা অ্যাঙ্গেলের সাপেক্ষে, অ্যাঙ্গেলের সাথে বসে। তো এই যে তুমি সূত্রটা বললে যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এর মধ্যে কোনো অ্যাঙ্গেলের কথা বললে তুমি? না বললে না। সেই জন্য আমাদের একটা অ্যাঙ্গেল এখানে থিটা ধরে নিতে হবে। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান হয়। তাহলে আমাদের একটা অ্যাঙ্গেলের সাপেক্ষে বলতে হবে। আচ্ছা, আর tan এর বর্গের সূত্র কি ছিল? tan এর সাথে কে আসে? cot cot tan এর সাথে cot আসে। বলো সূত্রটা বলো। সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। cot না, কিন্তু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। আর একটা সূত্র বলো, বর্গের আর একটা সূত্র হবে, ওটা কি? cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু হুম 1 থিটা গুলো বলছো না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। সাইনের পূরক কোণের সূত্র বলো তো। কি বলেন স্যার আবার বলুন সাইনের পূরক কোণের সূত্র কি ছিল? সাইন 90 sin ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস এটা হ্যাঁ ইকুয়াল সমান টু কি cos হয়? থিটা cos কস থিটা থিটা, কস থিটা। আচ্ছা, এবারে মানগুলো বলো তো, সাইন 45 ডিগ্রি মান কত হবে? 1/√2 1/√2। tan 30 ডিগ্রি 1/√3 1/√3। কি 45 ডিগ্রি হবে? কার মান 45 ডিগ্রি? সাইন তারপর
তারপরে 45 ডিগ্রি আছে। হ্যাঁ, সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। ট্যান 45 ডিগ্রির মান 1. 1। ট্যান 90 ডিগ্রির মান এর মান তো পাওয়া যায়নি। মান নেই কোনো স্যার। অসংজ্ঞাত বা ইনডিফাইন্ড। ট্রিপলেট বলো তো, এটা যদি 9 12 হয় তাহলে এখানে কত বসবে? 13 কত বসবে? 15 15 বসবে। কার ট্রিপলেট এটা? 3 4 আর 5 3 4 5 3 4 5 এর ট্রিপলেট। একে মাল্টিপ্লাই হচ্ছে ইন্টু 3 দিয়ে। ঠিক আছে, এই ছিল আমাদের, এগুলো মোটামুটি আগের দিনের পড়া। হ্যাঁ, আমরা আজকে শুরু করবো, মেনলি অঙ্কই হবে, মিডিলে হয়তো এক দুটো সূত্র ঢুকতে পারে, যখন দরকার হবে নতুন কোনো ফর্মুলা তখন জানবো আমরা। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে এক সেন্টিমিটার 1 সেন্টিমিটার এবং √2 সেন্টিমিটার হলে 1 সেন্টিমিটার বা তো এবং কে লম্ব হবে সেটাও বলে দেওয়া হয়েছে, এবং 1 সেন্টিমিটার বাহুটি হচ্ছে লম্ব। তাহলে অতি ও ভূমির মধ্যবর্তী কোণ কত? অতি ও ভূমির মধ্যবর্তী কোণ কত? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি নাকি 90 ডিগ্রি?
তো আমাদের প্রথম কাজই হবে ছবিটা এঁকে ফেলা। তো সমকোণী ত্রিভুজ বলা হয়েছে, তো সমকোণী ত্রিভুজ একটা আমরা এঁকে নেব। এই হচ্ছে, হ্যাঁ স্যার এখানে দুইবার 1 1 দেওয়া আছে, এটা দুইবারই হবে? হ্যাঁ দুবারই। আমাদের মোট তিনটে বাহু, তার মধ্যে একটা হচ্ছে 1 সেন্টিমিটার, আবার একটা 1 সেন্টিমিটার, আর একটা হচ্ছে √2 সেন্টিমিটার। আর এই 1 সেন্টিমিটার দুইবার দেওয়া আছে তো 1 1। দুবার দেওয়া আছে মানে দুটো বাহু 1, সেই জন্য দেওয়া আছে। দেখা গেল, দুটো বাহু আছে তাদের জন্য। তো দেখো আমাদের কি বলে দেওয়া হয়েছে যে 1 সেন্টিমিটার বাহুটি লম্ব, তো আমরা এক বাহু লম্ব নিয়ে নিলাম। এবারে এ এক হয়ে গেল, এবার এক কে হতে পারে, একটা হয় এক এ হতে পারে, আর না হয় এক এ হতে পারে, তাই তো? কারণ একটা এক লম্ব হবে এটুকু আমি জানি, একটা এক যে লম্ব হবে এটুকু আমাদের বলেই দেওয়া হয়েছে। কিন্তু কে আর একটা এক কোথায় বসবে, আর √2টা কে হবে? তো এদের মধ্যে বড় কে, এক বড় না √2 বড়? এক বড়। √2 এর ভ্যালু কত? √2 এর ভ্যালু কত হয়? 1.41 সামথিং। তো এ বড় সবসময়। একের স্কোয়ার করো কত? এক হয় না? হ্যাঁ স্যার। তো √2 বড়, তো নিশ্চয়ই বড়টাই হবে অতিভুজ। এক আর √2, তাহলে সবসময় বড়টাই অতিভুজ হয়। তাহলে এ হয়ে গেল √2 আর এ হয়ে গেল 1। দেখো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে √2 পেয়েও যাবে। তাহলে আমাদের কিন্তু ছবিটা কমপ্লিট হলো। তাহলে বলে দিয়েছিল এ লম্ব, একে লম্ব ধরে ফেললাম, তাহলে ভূমি হয়ে গেল এটা √2। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো দুটো বাহু যেহেতু আবার সমান, এ হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবারে কি বলা হয়েছে যে অতি ও ভূমির মধ্যবর্তী কোণ। এখানে অতি আর ভূমি কে? এ তো লম্ব বলেই দেওয়া হয়েছে, এ হচ্ছে ভূমি আর এ হচ্ছে অতি। তাহলে অ্যাঙ্গেল কোনটা অ্যাঙ্গেল হবে? এই অ্যাঙ্গেলটা হবে নাকি এই অ্যাঙ্গেলটা হবে? নিচেরটা না উপরেরটা? একে যদি আমরা নিচেরটা হবে, একে ধরে নিলাম, ধরো আমরা থিটা। তাহলে আমাদের কি বের করতে বলা হয়েছে? এই থিটার ভ্যালু কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে। থিটাটাকে আমরা কি ধরলাম? থিটা হচ্ছে ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণ। ভূমি ও অতির মধ্যবর্তী কোণটাই হচ্ছে কি থিটা। তাহলে এবার আমরা যা জানি সেই ফর্মুলাগুলো ইউজ করে বের করার চেষ্টা করব। যে কোনো একটা আমরা বের করতে পারি। এতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করব। বলো কি অ্যাপ্লাই করতে পছন্দ হচ্ছে? বলো সাইন, কস, ট্যান, আমাদের কোনটা সুবিধা? যে কোনো একটা বলো, কোনটা দিয়ে করবো? স্যার cos থিটা। কস দিয়ে, আচ্ছা কস দিয়ে করছি। তো ধরো কস থিটা যদি বের করি, তো কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রে ভূমি হচ্ছে কত? ভূমি হয়ে গেল কত? 1, আর অতিভুজ হচ্ছে √2। এই 1/√2 কসের কার ফর্মুলা? কস কতর মান? 1/√2। 45 ডিগ্রি। কস 45 ডিগ্রি। ওই যে ব্যাপারটা হলো, ওই যে আগের দিন যে হাত দিয়ে বোঝানো হয়েছিল, সেটা তোমরা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে বের করে নিতে পারো ভ্যালু কত হবে, কিন্তু এই যে ভ্যালু থেকে অ্যাঙ্গেলে যাওয়াটা না, সেক্ষেত্রে আবার অসুবিধা। সেই জন্য আমাদের মুখস্থ রাখাটা খুব দরকার। যে এই যে 1/√2 কার ভ্যালু? কস 45 ডিগ্রি, ওই হাত থেকে বের করতে পারবেন। তো এ হয়ে গেল কত? কস 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তো দেখো এখানে cos থিটা সমান বলছে cos 45 ডিগ্রি, তো থিটার জায়গায় জাস্ট 45 লেখা আছে, সেই জন্য আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি। একইভাবে আমরা cos দিয়ে বের করলাম, আমরা চাইলে এটাকে সাইন দিয়েও বের করতে পারি। সাইন থিটা সমান কত? লম্ব বাই অতিভুজ, একই আসবে। দেখো 1/√2, তারও ভ্যালু সাইন 45 ডিগ্রি, তো এটা এক্ষেত্রে একই চলে আসবে। আমরা যদি একে ট্যান দিয়ে করি, ট্যান থিটা, ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, লম্ব 1, ভূমিও 1, তার মানে অ্যান্সার হয়ে গেল 1। ট্যান কতর মান? 1।
45 ডিগ্রি। tan 45 ডিগ্রি। এক্ষেত্রেও চলে আসলো, তার মানে আমরা পেয়ে গেলাম থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তো আমরা যে কোনো একটা অনুপাত নিয়ে নেব, নিয়ে অঙ্কগুলো করব। সেটা যেটাই হতে পারে, সাইন কস ট্যান, আরো বাকিগুলো হতে পারে, তোমার ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেটাই নেবে। এবারে বলা হয়েছে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 12/13 হলে সমকোণী ত্রিভুজটির ভূমি কত? বারো একক, 13 একক, 5 একক, 10 একক। কি হবে এক্ষেত্রে অ্যান্সারটা দেখো। তো আমরা এক্ষেত্রেও আবারও সমকোণী ত্রিভুজ একটা আঁকবো। তো একে যদি আমরা থিটা ধরে নিই, তাহলে লম্ব কে হয়ে যাবে? এ হয়ে যাবে কি লম্ব, এ হয়ে যাবে ভূমি, এটা অতিভুজ। তো বলো সাইন থিটা সমান বলে দেওয়া হয়েছে আমাদের 12/13। আবার সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি না সাইন থিটা জায়গায় লম্ব বাই অতি, 12/13। তো এখান থেকে আমরা বুঝে গেলাম যে লম্ব হয়ে গেল হ্যাঁ 5 উত্তর হবে। হ্যাঁ, তো লম্ব হয়ে গেল 12, ভূমি হয়ে গেল, সরি অতি হয়ে গেল 13। এবার ভূমিটা কত হবে আমাদের বের করতে বলেছে। তো বলো এক্ষেত্রে আমরা কোন টিপলেটটা ইউজ করব? যদি মুখস্থ না থাকে তাহলে তো আমরা বের করব ভূমি কত হয়ে যাবে। ভূমি ক্ষেত্রে ভূমি সমান কি হয়ে যাবে? √, অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কয়ার। মাইনাস লম্ব স্কোয়ার। 13 স্কোয়ার হচ্ছে 169, 12 স্কোয়ার কত? 144। 44। তো এখান থেকে পেয়ে যাই আমরা √25 সমান সমান 5 একক। যেহেতু কোনো একক আমাদের বলে দেওয়া হয়নি, তো এক্ষেত্রে আমরা জাস্ট একক লিখে রাখবো 5 একক। তো এইভাবে আমরা বের করতে পারি। এখানে যে টিপলেটটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 5, 12, 13। এই টিপলেটটা কিন্তু এক্ষেত্রে ইউজ হয়েছে 5, 12, 13। তো আমাদের যদি এই টিপলেটটা মনে থাকে তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো, যেহেতু একটা হচ্ছে 12, ত্রিভুজ হচ্ছে 13, তো এরকম টিপলেটের ক্ষেত্রে বাকি আর একটা অন্য লম্ব বা ভূমি সেটা হয়ে যায় 5 একক। স্যার আরেকবার একটু বুঝিয়ে দিন না ভালো করে। কোন জায়গাটা বুঝতে পারলেন না? স্যার 12/13 তো বুঝলাম, ঠিক আছে। তাহলে হুম এটা হচ্ছে তোমার অতিভুজ বাই লম্ব বাই অতিভুজ 12/13। তারপর ভূমির স্কয়ার, এটা কি 13 স্কয়ার আর 12 স্কয়ার? এখান থেকে একটু মানে প্রবলেমটা হচ্ছে। তো লম্ব আমাদের কত? লম্ব আমরা ধরে নিলাম 12 আর অতি ধরে নিলাম 13। তাহলে আমরা এই যে ভূমিটা কি করে বের করব? পিথাগোরাসের উপপাদ্য কি বলে? এখানে তো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই হলো। ভূমি ভূমি আমরা কি বলে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার। তো এখান থেকে আমরা কি পেয়ে যাই? ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে ভূমি হয়ে যায় কি √, অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আর অতি মানে হচ্ছে 13, লম্ব মানে হচ্ছে 12। তো সেখান থেকে এই জায়গাটা আসলো, আর বাকিটা ক্যালকুলেশন নিচে। আচ্ছা ঠিক আছে স্যার। এবার এত কিছু এখন যদি আমরা লিখতে যাই পরীক্ষা হলে, তাহলে অনেক সময় লেগে যাবে। তো আমাদের এখন থেকে এই অভ্যেসটা করতে হবে যত শর্টকাটে। আমরা তো এটাও করা উচিত না আমাদের। এইভাবে এই যে সহজ যদি থাকে টিপলেট যদি আমাদের মাথায় মনে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা টিপলেট ইউজ করব। আর এটা তো খুব হ্যাঁ বলছি স্যার ট্রিপলেটের যে ছকটা আগের দিন আপনি দেখেছিলেন না, একবার পাঠিয়ে দেবেন গ্রুপে। টিপলেট তো আমি ওই পিডিএফ এ পাঠিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ কিন্তু এই পিডিএফ এর মানে ঝাপটা লাগলো, তো ওই জন্য বলছিলাম যে মানে তারা যদি সিঙ্গেল পাঠানো হতো। পেয়ে যাবে, তোমরা গুগলে সার্চ করলে অনেক টিপলেট পেয়ে যাবে, ওর থেকে হয়তো ভালো ভালো চক পেয়ে যাবে। আমি তো নিজে বানিয়ে লিখিনি ওখানে, আমার ওই নামিয়ে জাস্ট পেস্ট করা আছে একটা।
3 4 5 5 12 13 বোঝা যাচ্ছে তো মোটামুটি। লিখবে গুগলে গিয়ে পাইথাগোরিয়ান ট্রিপলস আছে, আচ্ছা ট্রিপলস বা ট্রিপলেট লিখবে পেয়ে যাবে, অনেক ছবি পিডিএফটা দেবে। তো দিয়ে দিয়েছো। হ্যাঁ এই পিডিএফ আমার দেওয়া আছে গ্রুপে। ভালো একটা ছবি পেতে গেলে গুগলে সার্চ করবে পেয়ে যাবে। বলছি টেনের বই থেকে, টেনের বই তো তো আছে স্যার। হ্যাঁ 10 বই ট্রিপলেট আছে কি নেই মনে হয়, না স্যার নেই। 10 বই ট্রিপলেট নেই। ট্রিপলেটটা মেনলি কোনো ক্লাসে ইউজ হয় না, ট্রিপলেট কম্পিটিটিভের জন্যই মেনলি ইউজ করা হয়। এগুলো তো শর্টকাট প্রসেস, যে কোনো ক্লাসে তোমার পরীক্ষা হলে এরকম শর্টকাট গুলো দেখা হয় না, এই সূত্রটাই পিথাগোরাসের উপপাদ্যটাই কাজে লাগে। কিন্তু এখানে তো আমাদের এমসিকিউ তো কেউ দেখবে না যে আমরা এইভাবে করছি না ট্রিপলেট ইউজ করে করছি, সেই জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য ট্রিপলেটটা দরকার। তো কোয়েশ্চেন 3 বলছে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 2 থিটা হলে থিটার মান কত? পঁয়তাল্লিশ ডিগ্রি হবে। 45 ডিগ্রি হচ্ছে, দেখি। 45 ডিগ্রি হবে। আচ্ছা দেখো আমাদের কি বলে দেওয়া হয়েছে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা। এখানে আমরা লিখতে পারি তো এটা যে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 2 থিটা, এটা লেখা যায় যে কোনোতে। সাইন এ ইকুয়াল টু সাইন বি হলে অবশ্যই এ ইকুয়াল টু বি হবে। একইভাবে যে কোনো অনুপাতে কস এ ইকুয়াল টু কস বি হলে এ ইকুয়াল টু বি হবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা। তো দেখো এই 90 ডিগ্রি থেকে গেল, থিটা ওই সাইডে চলে গেল, তাহলে 2 থিটা প্লাস থিটা এর ভ্যালু কত? 3 থিটা। অতএব থিটা সমান হচ্ছে কত? 90 ডিগ্রি বাই 3, কত হবে এটা? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। অ্যান্সার 45 ডিগ্রি হচ্ছে না 30 ডিগ্রি। তোমাদের ভুলটা মেনলি কোথায় হওয়ার, যদি 45 ডিগ্রি এসে থাকে তাহলে 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি লিখে ফেলেছো, এখানে ভুল করেছো মনে হয় না? আর 45 এসে কি কোথায় ভুল করেছো? হ্যাঁ স্যার, ওটাই আমি ভুল করেছি। কোশ্চেনটা ভুল তুলেছি, আমি মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা তুলে দিয়েছি, ওই জন্যই মানে অঙ্কটা অন্য পদ্ধতিতে করে দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। তো আমাদের কত আসলো এক্ষেত্রে? 30 ডিগ্রি। তো কোনো রিকোয়েস্ট তো নেই। তো নেক্সট কোশ্চেন হচ্ছে যে সাইন 3 থিটা ইকুয়াল টু রুট 3/2 হলে tan 3 থিটার ইকুয়াল টু কত? 1 1/√3
√3 নাকি ইনফিনিটি? ইনফিনিটি কখন হয়? স্যার আবার এই রুট দিলে পরে আবার খুব প্রবলেম হচ্ছে, এই রুট রুটে দিলে দিয়ে পরে বুঝতে পারছি না। রুটে দিয়ে তোমার মনে রাখতে হবে মানগুলো। সাইন 3θ ইকুয়াল টু √3/2, তাহলে √3/2 সাইনের কার ভ্যালু হয় সেই জায়গাটা মনে রাখতে হবে। এই জন্য এই যে আগের দিন হচ্ছে এই যে এই টেবিলটা তোমায় মনে রাখতে হবে। কি করে মনে রাখবে? লিখে লিখে মনে রাখো। এক লিখে লিখে মনে রাখা যায়, এক ওই হাতের সাহায্যে ওইভাবে মনে রাখা যায়, আর নয়তো বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করতে করতে অঙ্কের সূত্র মুখস্থ করা যায়। তো এই টেবিলটা মনে রাখতে হবে কমপক্ষে এই কটা জিনিস। এবার সাইনের মনে রাখলে তোমার কসেক হয়ে যাবে, কস মনে রাখলে সেক হয়ে যাবে, ট্যান মনে রাখলে কট হয়ে যাবে। তো প্রথম তিনটে ঘর মনে রাখতেই হবে, সাইন কস √3 হবে অ্যান্সার। ট্যান। হ্যাঁ, কত হচ্ছে √3 না? √3 হ্যাঁ, হচ্ছে। √3 হচ্ছে ঠিক। তো অ্যান্সারটা আমরা করবো কি করে? দেখো, সাইন 3θ ইকুয়াল টু বলে দেওয়া হচ্ছে কত, √3/2। আর আমরা কি জানি যে √3/2 হচ্ছে সাইনের 60 ডিগ্রির ভ্যালু। এখান থেকে আমরা লিখতে পারি না যে 3θ ইকুয়াল টু কত, 60 ডিগ্রি? লেখা যায়। দেখো, আমরা চাইলে থিটা ইকুয়াল টু 20 ডিগ্রি বলতে পারি, বের করতেও পারি, কিন্তু এটা দরকার নেই, কারণ tan 3θ বলেছে। এখান থেকে tan 3θ কি হয়ে যাবে, দুদিকে ট্যান নিয়ে নেবো, তাহলে হয়ে গেল কত, tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির ভ্যালু কত, √3। √3। তাহলে tan 60 ডিগ্রি হয়ে গেল √3, তাই অ্যান্সার অপশন সি, √3। sin 2y, স্যার আমি এটা বুঝতে পারলাম না, থ্রিটা হলো কি করে? কোন জায়গাটা? এই যে 60 মানে যেটা অ্যান্সার বেরিয়েছে 3 √3, তা হলো হুম, কি করে? দুদিকে মানে সাইন এই সাইন কাটা। এটা কি করে এসছে না, নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, অ্যান্সারটা কি করে আসলো, থ্রিটা কি করে আসলো? এই tan 60 ডিগ্রি থেকে √3 কি করে আসলো? হ্যাঁ স্যার। তুমি ক্লাসের পরে কি আর খুলে দেখেছিলে নোটটা, বা ক্লাসটা কি আর দেখেছিলে, বা সূত্রগুলো কি একবার পড়েছিলে? স্যার একবার এমনি দেখেছি, মানে সেরকম ভাবে মুখস্থ করিনি। অঙ্ক ত্রিকোণমিতিতে সূত্র মুখস্থ না করলে অঙ্ক করতেই পারবে না। এই যে tan 60 ডিগ্রি কি করে √3 আসলো, খুবই বাজে প্রশ্ন এটা। তুমি দেখোই নি আর কোনটার ভ্যালু কত হবে, sin 30 কত ভ্যালু হবে, এই জিনিসটা তুমি দেখোই নি। না দেখতে গেলে তো বোঝা সম্ভব না। এটা তো এখানে বুঝার কিছুই নেই, tan 60 ডিগ্রির ভ্যালু √3 হয়, এটা আমাকে জানতে হবে আগে থেকে। হ্যাঁ, এবারে তুমি যদি বলো মিডিলের ওই ক্যালকুলেশন গুলো, এই থেকে এটা sin 30 কি করে sin 60 ডিগ্রি হলো, কি করে হ্যাঁ থিটার সময় বুঝতে 60 ডিগ্রি পারছি স্যার, লিখে ওই ফেললাম। ক্যালকুলেশনটাই বলছি আমি। তুমি যদি মুখস্থ না করো, আমি তো এখন আর বলে বলে মুখস্থ করাতে পারবো না। sin 2y is equal to 1/2 হলে cot 3y equal to কত? 0, √3, 1/2 নাকি 1?
এসে করো। দেখো এক্ষেত্রে কি বলে দেওয়া হয়েছে যে সাইন 2y ইজ ইকুয়াল টু 1/2। তো বলো 1/2 1 হচ্ছে, যে সাইন সাইন কতর ভ্যালু 1/2 হবে? সাইন 30 ডিগ্রি। সাইন সাইন 30 ডিগ্রি, হ্যাঁ ঠিক, সাইন 30 ডিগ্রির ভ্যালু 1/2। তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারি যে 2y ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে y সমান কত হয়ে গেল? 15 ডিগ্রি। 15 ডিগ্রি। তাহলে এখন আমরা বের করে নিতে পারবো যে cot 3y, cot 3y কত? 3y মানে 3 15 45 ডিগ্রি, আর cot 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। 1 এবারে কোয়াড কোসেক এগুলোর ক্ষেত্রে যদি আমরা ওই যে বললাম মনে নাও রাখতে চাইলে নাও মনে রাখতে পারি, তাহলে cot 45 কে আমরা লিখে নেবো 1/tan 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রি হচ্ছে 1, তাহলে 1/1 সমান 1 হয়ে যায়। সেইভাবেও চাইলে বলতে পারো। এবার যত বেশি সূত্রগুলো ফর্মুলাগুলো ডিরেক্ট ফর্মুলা মনে রাখবে অঙ্কটা হবে তত তাড়াতাড়ি। ত্রিকোণমিতির সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এবং তোমাদের কিন্তু বেশ 3টে 4টে করেও কোশ্চেন দেখা যায় ত্রিকোণমিতি থেকে। যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখো দেখবে 3টে থেকে 4টে মতো কোশ্চেন থাকে ত্রিকোণমিতি। নেক্সট বলছে যদি tan থিটা ইকুয়াল টু (60/11) হয়, তাহলে সাইন থিটা ও কস থিটা এর মান কত? দেখো আমাদের 60/11 যে দেওয়া আছে, এইখান থেকে tan এর কোনো অ্যাঙ্গেলের ভ্যালু আমরা বলতে পারবো? না স্যার। পারবো না। তো যখনই দেখছি আমরা পারবো না, তখন আমরা সঙ্গে সঙ্গে কি করবো, একটা ত্রিভুজ নিয়ে নেবো, সেই ত্রিভুজ নিয়ে আমরা অঙ্কটা সলভ করবো। এই হচ্ছে আমরা একটা ত্রিভুজ নিয়ে নিলাম, একে আমরা থিটা ধরলাম, তাহলে লম্ব হয়ে গেল কি এ। লম্ব বলে দিয়েছে এই যে দেখো tan থিটা ইকুয়াল টু বলা হয়েছে কি 60/11। আবার আমরা জানি tan মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি। ভূমি, তাহলে লম্ব হয়ে গেল 60, ভূমি হয়ে গেল 11। দেখো আমরা যদি একটা ত্রিকোণ, দেখা যাচ্ছে না। বাকিরা দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, যাদের দেখা যাচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে লেফট করে জয়েন করে দেখো একবার। আমার দিক থেকে তো নেটওয়ার্কের কোনো সমস্যা নেই। তো লম্ব বাই ভূমি পেয়ে গেলাম আমরা। তো আচ্ছা, কি যেন বলছিলাম, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা 3টে বাহুরই মান জেনে রাখি, তাহলে কিন্তু সমস্ত ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করতে পারবো। এক্ষেত্রে আমাদের কোনোভাবে এই অতিভুজটা বের করতে হবে। তাহলে অতিভুজ আমরা কি করে বের করব? কত হবে? √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 61। তাহলে তাহলে অতি সমান হয়ে যাবে √ লম্ব স্কয়ার মানে 60 স্কয়ার, আর ভূমি স্কয়ার মানে 11 স্কয়ার। তাহলে 3 6 0 0 121, তার মানে হয়ে যায় 3721, আর এটা হচ্ছে 61 বর্গমূল। এই যে দেখো এত বড় একটা স্কয়ার আসলো। এখন এটা কত এ হচ্ছে তোমাকে বের করতে হবে। বের করে খুব মুশকিল বের করাটাও, কেন? কারণ 3721 যে এ আসলো বর্গমূলটা 61, এ নিজেই হচ্ছে একটা মূল এ সংখ্যা, মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা থাকা দরুন এ কিন্তু কিছু দিয়ে ভাগ যাবে না, ডিরেক্ট 61 দিয়ে যাবে। তো এই ধরনের সংখ্যার বর্গমূল
করবো কি করে, যদি আমাদের মনে না থাকে তাহলে ভাগ পদ্ধতি, এই যে এইভাবে ভাগ পদ্ধতিতে করে, এইভাবে বর্গমূল করতে জানো? ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে জানো? আমরা মেইনলি বর্গমূল কি করে করেছি, ধরো 256 বর্গমূল করবো, এইভাবে করেছি না? জানি না স্যার, শিখিয়ে দেন। হুম, আমরা এইভাবে 2 দিয়ে ভাগ করলাম, 128 আসলো, 2 করলাম 64 আসলো, ওটাকে বলা হয় উৎপাদকে বর্গমূল বের করা। তো এই দেখো এই ভাগ পদ্ধতিটা খুব কাজের হচ্ছে যখন এই ধরনের মৌলিক সংখ্যার ক্ষেত্রে, কারণ 3721 কে দেখো আমরা কিছু দিয়ে ভাগ করতে পারবো না, 2 দিয়ে তো হবে না, বিজোড় সংখ্যা, 7 3 10 12 13 আসছে, 3 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, একদম এই করে করে 61-তে যাবে, তখন খুঁজে পাবে হ্যাঁ 61 দিয়ে যাচ্ছে। যদি আমাদের বাই চান্স মুখস্থ না থাকে তাহলে এই ধরনের বর্গমূল বের করা খুব অসুবিধে। তো এই ভাগ পদ্ধতিটা একটু শিখে নাও। তো আমরা কি করবো, এইভাবে পেয়ার ওয়াইজ নাম্বার ধরবো প্রথমে। তো 3721 পেয়ারটা ধরবো কোন দিক থেকে, ডান দিক থেকে। কোন দিক থেকে ধরবো, ডান দিক থেকে। আর একবার আমি লিখে দেখাচ্ছি, এই ধরো প্রথমে 3700 এই যে 21 সংখ্যাটা লিখলাম, ডান দিক থেকে দুটো দুটো করে নাম্বার নেবো, এই যে দুটো নিলাম, আবার দুটো নিলাম, তারপরে যদি একটা পড়ে থাকে ওই একটাকে নিব আলাদা করে, এই যে। এবার দেখো আমরা বাম দিক থেকে কাজ করব, 37 কার বর্গমূলের কাছাকাছি, মানে ছোট, এর থেকে 6 6 6 36, তাহলে পেয়ে গেলাম 7 থেকে 6 বাদ 1, আর এর পরের পেয়ারটা আমরা নামিয়ে নিব, তাহলে পেয়ে গেলাম কত, 121। দেখো 6 এর ডবল করবো, এখানে কি করব, 6 এর ডবল 12 বসিয়ে দেবো সব সময়, এখানে ডবল। এবার পরে যদি এখানে কিছু থাকতো নিচে করলে আবার ডবল। এবারে দেখো এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাকে দিয়ে যদি গুণ করব যাতে সেই সংখ্যাটাই আসে। তো যেমন ধরো আমরা যদি 100, এখানে 12 আছে, এখানে যদি 2 বসাই তাহলে কি আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। আমরা যদি এখানে 3 বসাই তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। এরকম কত বসালে এবং সেটা দিয়ে গুণ করলে 121 আসবে। দেখো 1 যদি আমরা বসিয়ে ফেলি এখানে, তাহলে 121 কে 1 দিয়ে গুণ করলে পেয়ে যাই আমরা 121। এই যে একটা তখন এখানে বসে গেল, তাহলে এইভাবে আমাদের বর্গমূল চলে আসবে কত, 61। স্যার আরেকবার বলুন না এটা। আমি আর একটা বলছি একটু অন্যভাবে, অন্যটা কি আর বলছি না। ধরো একটা বর্গ এ নিচ্ছি আমরা 6 7, এটা মিটিয়ে দেবো, সাইডেরটা থাকবে শুধু 6 7 2 4। তো এটা যদি থাকে তো আবার পেয়ার আজ আমরা নিবো, এই যে ডান দিক, বাম কি ডান দিক থেকে এইভাবে, এই যে এইভাবে নিয়ে নিলাম। বলো 67 থেকে ছোট বর্গমূল সংখ্যা কাছে কি হবে, 8 স্কয়ার 8 8 8 64, 64 তাহলে 3 নেমে গেল। এবারে পরের পেয়ারটা নামিয়ে দিলাম একসাথে, যেমন ভাগ করলে আমরা একটা করে সংখ্যা নামে, এখানে একটা করে না, এখানে পেয়ার ওয়াইজ নামবে দুটো করে। এবার এখানে কি বসবে, 8 এর ডবল বসে যাবে 16। এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো যাকে দিয়ে গুণ করলে 324 আসবে। 2 বসবে। 2 যদি বসায়, হ্যাঁ 2 বসালেই হয়ে যাচ্ছে, 2 দিয়ে গুণ করলে 2 2 এ 4, 6 2 12, 2 হাতের 1, 2 কে 2 3, 324। এই যে 2টা বসালাম, এবারে এই 2টা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে এর বর্গমূল হচ্ছে 82। ধরো আর একটা আমরা যদি সংখ্যা নিই, ধরো 13 2 2 5, 13 2 2 5, এটা আমরা কি নেবো, আবারও ডান দিক থেকে দুটো করে, এই যে দুটো করে নেওয়ার পরে দেখি 1 একাই থেকে গেল, ওকে একাই রেখেও দেবো। তো বলো এখানে 1 আছে শুধু, তাহলে আগে তার কাজ করব, 1 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি হবে, কত দিয়ে দেব, 1 দিয়ে, তাহলে 1 1 কে 1 চলে গেল। এবারে পরের, এখানে তো শূন্য হয়ে গেল, পরের পেয়ার 32 নামিয়ে দেবো, তাহলে 1 এর ডবল বসে যাবে, 2 বসে গেল এখানে। এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো যে এর কাছাকাছি, ধরো 2 যদি বসাই তো 22 কে 22 হয়ে গেল, কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে 44 হয়ে যায়, হবে না। তো কত বসাবো, আমরা বসাবো হচ্ছে 1 বসাবো, 1 বসালে 21 একে 21 হয়ে গেল। তাহলে বিয়োগ করো এবারে, 2 থেকে 1 বাদ 1, 3 থেকে 2 বাদ 1, এই যে 1 বসলো, এই একটা আবার এখানে বসিয়ে দাও। এবার পরের পেয়ারটা নামিয়ে নাও, 2 5। এবার এখানে কি হয়ে যাবে, 11 ডবল বসবে, 11 ডবল কত, 22।
বলো এবার কত বসাবো? 5 বসাবো। 5ই বসাবো, কারণ 5 ছাড়া আর কারো স্কোয়ারে 5 আসে না শেষে। আসছে না, 5 হ্যাঁ, ওটা দেখবো। তাহলে 5 এ 5 25 হয়, তাহলে 5 বসালে 225 গুণ 5, 5 এ 5 25 5 হাতে 2, 5 2 10 12 2 1, 5 2 10 11। তাহলে চলে আসলে এই 5 বসিয়েছি, ওই জন্য এখানে আবার 5 বসিয়ে দাও। তাহলে অ্যান্সার 115 স্কোয়ার চলে আসবে 13 2 2 5। দেখো বোঝা গেল? তো তোমরা 1 থেকে কত মুখস্থ রাখবে? মেনলি তো 30 পর্যন্ত তো রাখতে হবে, 50 পর্যন্ত। হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি লাস্টে যেটা 22 করলেন, যেটা লাস্টে 22 করলেন, ওটা কি 11 ডবল করে করলেন? 11 21 পরে 22 ওটা করলেন? না না না, 11 ডবল করে। এবার এর পরেও যদি কিছু সংখ্যা থেকে যেত আর আমাদের ভাগ করতে হতো, তাহলে 115 ডবল তখন বসতো 230। এইভাবে এখানে যা থাকবে তার ডবল বসাবো। ঠিক আছে। তো 1 থেকে 50 বা 30 পর্যন্ত মুখস্থ রাখবে, তারপরে যদি দরকার হয় এইভাবে আমরা খুব সহজে বর্গমূল করে বের করতে পারি। এটা একটু ওটা থেকে এটা বুঝতে একটু অসুবিধা, কিন্তু একবার বুঝে গেলে খুব সহজ। এটা রেখে দিলাম। তো দেখো আমরা কিন্তু অতিভুজ পেয়ে গেলাম কত? 61। অঙ্কে আসলাম, আবার অতিভুজ পেয়ে গেলাম কত? 61। এখান থেকে আমরা সাইন থিটার ভ্যালু কত পাবো? 60/61 মানে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, মানে পেয়ে যাবো কত? 60/61। কি হবে? কস থিটা বলেছে, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 11, অতিভুজ হচ্ছে 61। তাহলে যখনই আমাদের অজানা কিছু মান থাকবে তখন আমরা এইভাবে লম্ব, ভূমি, অতিভুজ সবগুলো বের করে নিয়ে তারপরে অঙ্কটা করব। কত নম্বর ছিল এটা? 6। tan থিটা সমান 8/15 হলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? হবে স্যার। এটা কিন্তু দেখো অ্যাকচুয়ালি সূত্র, এটা যে সব থিটার মান যাই হোক না কেন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1ই হবে, সর্বদা 1ই হবে, এর বাইরে কোনো মান হতেই পারে না। তো এটা অ্যান্সার 1 হবে। এবার পরীক্ষার চাপে অনেক সময় কি হয়ে যাবে, এই যে tan থিটা সমান 8/15 সমান লম্ব বাই ভূমি, অতিভুজ বের করবে, সাইন থিটার ভ্যালু বের করবে, কস থিটার ভ্যালু বের করবে, তাদের স্কোয়ার বসিয়ে করবে। এটা অনেক সময় হয়ে যায় পরীক্ষার চাপে, জানা থাকলে তো এই খেয়াল রাখতে হবে এগুলো। এই যে tan থিটা ইকুয়াল টু 8/15 এটা না দিলেও আমরা বলতে পারতাম, এটা জাস্ট কনফিউজ করার জন্য দিয়েছে, যাতে
ভুল করে এইভাবে যাও তোমরা। cot থিটা সমান 8/6 হলে sec থিটা ও cosec থিটার মান কত? sec থিটা সমান হচ্ছে 5/4, cosec থিটা সমান 5/3। হ্যাঁ স্যার বেরিয়েছে। বেরিয়েছে স্যার। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো দেখো cot থিটা সমান কি বলা হয়েছে? 8/6। এরকম কোনো ভ্যালু জানা আছে আমাদের? না স্যার। জানা নেই। এক্ষেত্রে আমরা সেম কাজ করব। তাহলে cot থিটা সমান 8/6। তো আমরা সবসময় চেষ্টা করবো কি ছোট করে নেওয়া। তাহলে 4 আর 3, তাহলে 4/3 পেয়ে গেলাম। আচ্ছা, cot থিটা মানে কি? ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। tan এর উল্টো মানে ভূমি বাই লম্ব। তাহলে এ হচ্ছে থিটা, লম্ব বলছে এটা, লম্ব কত? 3, ভূমি বলছে 4, তাহলে অতিভুজ কত হবে? 5। 5 ট্রিপলেট, 3 4 5 এর ট্রিপলেট। তো এই যে ভ্যালু গুলো আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে আমাদের বলা হচ্ছে sec থিটার ভ্যালু। তো sec থিটা সমান কত হয়ে যাবে? অতিভুজ বাই ভূমি 5/4। অতি বাই ভূমি, cos এর উল্টো মানে 5/4। আর cosec থিটা অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব, তার মানে 5/3। sin থিটা সমান
3/4 হলে tan থিটা সমান কত? সেম অঙ্ক সাইন থিটা। স্যার একটু নিচে নামান না আগের অঙ্কটা, নেটওয়ার্কের জন্য দেখতে পাই না। স্যার হয়ে গেছে। সাইন থিটা ইকুয়াল টু আমাদের বলা হয়েছে 3/4। এখান থেকে কার কার ভ্যালু পেয়ে যাব? লম্বর আর লম্ব অতিভুজ। বাই অতিভুজ। লম্ব আর অতি। তার মানে এই যদি একটা ত্রিভুজ হয়, এই যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে লম্ব হচ্ছে 3 আর অতি হচ্ছে 4। তাহলে ভূমি কত হবে? 5। ভূমি কত হয়ে যাবে? সেটা না। যদি 3 4 যদি লম্ব ভূমি হয় তখন 5 অতিভুজ হবে, কিন্তু এখানে অতি বলছে 4। তো 3 4 5 ট্রিপলেট আমরা ইউজ করতে পারবো না, যে এই ভুলটাই করবে ওই জন্য তখন 3/5 দিবে, অ্যান্সার দিয়ে চলে আসবে অপশন ডি। কিন্তু সেটা না, এই খেয়ালটা রাখতে হবে, কারণ এ যদি 5 হয়ে যায়, দেখো লম্ব 3 ভূমি 5, অতিভুজ তাদের থেকে কম হতে পারে? পারে না। সেক্ষেত্রে ট্রিপলেটটা কাজে লাগবে না আমাদের। তাহলে কত হয়ে যাবে? 4² - 3², তার মানে √16 - 9 মানে √7। তাহলে আমাদের বের করতে বলেছে tan থিটা, তাহলে tan থিটা সমান পেয়ে যাব লম্ব বাই ভূমি, লম্ব 3, ভূমি বের হলো √7, তাহলে অপশন বি, √3/√7। এক্ষেত্রে ট্রিপলেট কাজে লাগছে না, সেটা খেয়াল রাখতে হবে। tan 3 থিটা ইকুয়াল টু 1 হলে স্যার হুম স্যার এখানে ট্যান থিটা ওটা তো √7 বেরোলো, স্যার থিটা কি করে এলো একবার বলুন না। 3/√7 থিটা। 3/√7 কি করে আসলো? আচ্ছা মানে এ- √7টা তো এলো, হ্যাঁ তারপরে ওপর যে থ্রিটা আছে না ওটা বুঝতে পারছি না। এক্ষেত্রে লম্ব কত? লম্ব 3। 3। ভূমি কত? ভূমি কত ভূমি আসলো? √7। √7 কি করে বেরোলো? এই যে দেখানো হলো। অতি কত এসছে? হ্যাঁ হ্যাঁ। অতিভুজ কত অতিভুজ এসছে? 4। 4। এই যে দেওয়াই ছিল এই দুটো হ্যাঁ জিনিস, অতিভুজ 4, এই যে এখান থেকে পেয়ে যাচ্ছি লম্ব আর অতি। তো tan থিটা মানে কি? হ্যাঁ। tan থিটা মানে কি বলো? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। ভূমি। তো লম্ব বাই ভূমি হলে মানগুলো বসিয়ে লম্ব দেখো, বাই ভূমি। আসছে লম্ব বাই ভূমি করে 3/√7। হ্যাঁ হ্যাঁ স্যার এসেছে। তাহলে ক্ষেত্রে tan থিটা ইকুয়াল টু আসলো 1, আর sin থিটা ইন্টু cos থিটার ভ্যালু কত? মাইকটা কারো অন আছে একটু অফ করো। 1/2। রেসপন্স 1/2 আসছে, হ্যাঁ। রেসপন্স করে মাইকটা অফ করে দিবে, ইকো হচ্ছে। এই কি করে করবো আমরা?
তো tan 3 থিটা ইকুয়াল টু 1 বলেছি। তো আমরা মাইক কার অন আছে একটু অফ করো। tan 45 ডিগ্রির মান 1। তো tan 45 ডিগ্রির মান হচ্ছে ববিকা, কি নাম আছে, ববিকা হিমব্রম, মাইকটা অফ করে দিবে রিপ্লাই করে। tan থিটা ইকুয়াল টু 1 কার tan এর ভ্যালু দিয়ে tan 45 ডিগ্রি। এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, থিটা 3 থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। দেখো আমাদের আর থিটা বের করার দরকার নেই, কারণ দেখো দুটোতেই সাইন থিটা আর কস থিটা বলা হয়েছে। তো মানগুলো বসিয়ে নাও, সাইন 3 থিটা ইন্টু কস 3 থিটা। তাহলে সাইন থিটা মানে সাইন 45 ডিগ্রি, কস থিটা মানে কস 45 ডিগ্রি। বলে এদের মান কত, সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2 1/√2। তাহলে উপরে 1 ইন্টু 1 1 আর √2 ইন্টু √2 হয়ে গেল 2। তাহলে অ্যান্সার হয়ে গেল 1/2। cot 3 থিটা ইকুয়াল টু 1 হলে sin 2 থিটা ইন্টু cos 4 থিটা ইকুয়াল টু কত? √3/4 1/2 1 নাকি 1/4? উপরে একটা লাইন দেখি। তো cot 3 থিটা ইকুয়াল টু বলা হয়েছে 1। আচ্ছা বলো কটে কার ভ্যালু 1 হয়? cot 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি 3 থিটা, অপশন ডি। তো 3 থিটা মানে 45 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়াল টু 15 ডিগ্রি। এবারে মানগুলো বসাবো আমরা, সাইন 2 থিটা ইন্টু কস 4 থিটা। তো থিটা যদি 15 হয় তাহলে 2 থিটা কত হবে, 30 ডিগ্রি। আর cos 4 থিটা 4 ইন্টু 15 মানে cos 60 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, 1/2 1/2। cos 60 ডিগ্রির ভ্যালু কত, 1/2 1/2। তাহলে এখান থেকে পেয়ে যাই আমরা 1/4। tan থিটা ইকুয়াল টু 4/3 হলে সাইন থিটা প্লাস cos থিটা সমান কত? তো 4/5 এটা। তো tan থিটা মানে 4/3, আর এটা মানে কি লম্ব বাই ভূমি। তো আমরা ত্রিভুজটা আঁকবো। দেখো 3/4 দিয়ে tan এর কিন্তু, সরি 4/3 দিয়ে tan এর কোনো ভ্যালু আমাদের জানা নেই। 5 হবে। 7/5। আচ্ছা দেখছি কি আছে। তাহলে লম্ব এক্ষেত্রে হয়ে গেল 4, ভূমি হয়ে গেল 5, অবশ্যই কোণটা দিতে হবে থিটা। তাহলে অতিভুজ কত হয়ে যাবে, স্যার ভূমি স্যার 3 হবে না? 3 হবে। ও ভূমি 3 হচ্ছে, ঠিক।
ভূমি 3 হচ্ছে, তাহলে অতিভুজ ট্রিপলেটে পড়ে গেল না, 3 4 5, তাহলে অতিভুজ 5 হয়ে গেল। তাহলে সাইন থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম কত, লম্ব বাই অতিভুজ মানে 4/5, আর cos থিটা ইকুয়াল টু 3/5। তাহলে সাইন থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু কত, নিচে একই আছে 5 আর উপরে 4 প্লাস 3, তার মানে অ্যান্সার হয়ে গেল কত, 7/5। যে sec স্কয়ার 30 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি এর ভ্যালু কত? 1 আমরা কি জানি যে, দেখো আমরা দুই ভাবে করতে পারি অঙ্কটা, ডিরেক্ট sec স্কয়ার 30 ডিগ্রি বলা হয়েছে, মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি বলা হয়েছে। চাইলে sec 30 এর মান বসাবো, স্কয়ার করব, tan 30 এর মান বসাবো, স্কয়ার করব, ওই করতে করতে অনেক সময় চলে যাবে। আমাদের সূত্র মনে রাখতে হবে কি, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। এতে থিটার মান যাই হোক না কেন, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার দিয়ে কিছু যদি থাকে তাহলে সেটা সর্বদা একই আসবে। sin a plus b equal to 1 ও cos a minus b equal to 1 তাহলে tan a equal to কত? জিরো, -1, 1 নাকি 3? দেখো এই টাইপের অঙ্ক কি করে করব, যে প্রথমে দেখো sin a plus b আমাদের একটু নিচে নামান তো, দেখা হয়নি। sin a plus b equal to 1, তাহলে আমরা দেখো এক্ষেত্রে লম্ব বাই অতিভুজ এগুলো বলে আমাদের কিছু পারবো না আমরা বের করতে। আমাদের 1 মানে sin দিয়ে কার ভ্যালু, sin 90 ডিগ্রি sin 90 ডিগ্রি। আর একই ভাবে দুটো জিনিস দুদিকে করছি, cos a minus b equal to 1 বলেছে, কার ভ্যালু cos এর, কার ভ্যালু 1, 15 ডিগ্রি। 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি। এখান থেকে তাহলে আমরা পেয়ে গেলাম কি, a plus b equal to 90 ডিগ্রি, আর এখান থেকে পেয়ে গেলাম আমরা a minus b equal to 0 ডিগ্রি। তো দেখো এই যে এখানে 0 পেলাম, তো এখান থেকে আমরা লিখতে পারি না a equal to b, লেখা যায় কি, হ্যাঁ স্যার লেখা যায়। তো এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তো এটা 1 নম্বর ধরো সমীকরণ, এটা ধরো 2 নম্বর সমীকরণ। বা এটাকে 2 না ধরে আমরা নিচেরটাকে ডিরেক্ট 2 বলতে পারি, একই তো। তো একে ধরো 2 ধরলাম, এখানে মানটা বসিয়ে দেবো, তাহলে a b এর জায়গাতেও a বসিয়ে দিলাম 90 ডিগ্রি, তাহলে 2a হয়ে গেল কত, 90 ডিগ্রি। তাহলে a সমান কত পেয়ে গেলাম, 45 ডিগ্রি। বলো এত দূর কারো অসুবিধে? না স্যার তো a এর ভ্যালু 45 ডিগ্রি পেয়ে গেলাম, b এর ভ্যালু আমরা পেয়ে যাব 45 ডিগ্রি। এখানে খুব সহজ ভাবে আমরা বলে দিতে পারছি, যদি আমাদের দরকারও হতো কঠিন কিছু সমীকরণ থাকতো আমরা বের করতাম না, কারণ আমাদের প্রশ্ন দেখো tan a বের করতে বলেছে, দরকারই নেই বের করা। এখান থেকে আমরা tan a তাহলে কত পেয়ে যাব, tan a সমান কি পেয়ে যাচ্ছি, 45 ডিগ্রি tan 45 ডিগ্রি। আর tan 45 ডিগ্রির ভ্যালু 1
1, তাহলে অপশন সি 1 হয়ে গেল উত্তর। নেক্সট হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার 30, মানটা বের করতে বলেছে তো। কোনখানে? এখানে, হ্যাঁ এই যে tan a সমান কত বের করতে বলা হয়েছে এখানে। কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হচ্ছে যে 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু কত? অপশন এ হচ্ছে √3/2, 1/√2, 1/2 নাকি 0? এই অঙ্কটা আমরা করব কি করে? আমরা কি tan 30 এর মান জানি? হ্যাঁ স্যার। তাহলে সেই মানটা বসিয়ে দিব। সেই মানটা আমরা বসিয়ে নেব। দেখো tan স্কোয়ার 30 ডিগ্রি বা sin স্কোয়ার 30 ডিগ্রি, এই যে জিনিসগুলো লিখছি এর মানে কি? এর মানে হচ্ছে tan 30 ডিগ্রি তার পুরোটার স্কোয়ার। তো tan 30 ডিগ্রি হচ্ছে কত? 1/√3, তার মানে 1/√3 স্কোয়ার। তাহলে tan স্কোয়ার 30 ডিগ্রির মান কি? 1/3। তো এই মানটা আমরা বের করে নিলাম। এবার জাস্ট পুট করো এখানে, তাহলে 1 মাইনাস 1/3 আর 1 প্লাস 1/3। স্যার উপরের অঙ্কটা একবার দেখি। সেটা হোক, তারপর দেখাচ্ছি। তো 1 মাইনাস 1/3 বাই 1 প্লাস 1/3, তো এটা আমরা চাইলে বিয়োগ যোগ করতে পারি, কিন্তু আমরা করব না। আমরা সুবিধার জন্য উপর নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 3 1 যা 3, আর এই 3 3 কেটে গিয়ে পড়ে থাকবে 1, আর নিচে 3 আর কেটে গিয়ে পড়ে থাকবে 1। তাহলে 3 মাইনাস 1 হয়ে গেল 2, 3 প্লাস 1 হয়ে গেল 4। তাহলে 2/4 মানে কি? 1 2, 1/2। দেখো বোঝা গেল অঙ্কটা? আমাদের একটু হ্যাঁ ভ্যালুটা পুট করতে হলো। হ্যাঁ tan 30 ডিগ্রির মান কত? 1/√3। তো tan 30 ডিগ্রি যেহেতু 1/√3, তো সেখান থেকে আমরা প্রথমে আমরা দেখি প্রশ্নের মধ্যে tan স্কোয়ার 30 ডিগ্রি আছে, তাই আমরা tan স্কোয়ার 30 ডিগ্রির মানটা বের করলাম, যেটা আসলো কত? 1/3। এবার জাস্ট tan স্কোয়ার 30 ডিগ্রির জায়গায় আমরা 1/3টা বসিয়ে দিলাম। এবার বাকিটা হচ্ছে ক্যালকুলেশন। তো ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা কি করলাম? উপর নিচে 3 দিয়ে গুণ করলাম। তো একে যখন 3 দিয়ে গুণ করছি, 3 এর সাথে 1 গুণ 3 বসলো, আর এর সাথে যখন 3 গুণ করব 3 3 কেটে যাবে। এই যে গুণ 3 করলে 3 3 কেটে গিয়ে পড়ে থাকে 1। একইভাবে নিচেও। তো সেখান থেকে আমরা পেয়ে গেলাম কত? 3 মাইনাস 1/3 প্লাস 1, তাহলে 2/4 মানে 1/2। বুঝতে পারলে? বোঝা গেল? হ্যাঁ স্যার। এই উপরে অঙ্কটা কোথায় কি দেখতে যাচ্ছিলে দেখো। হ্যাঁ স্যার ঠিক আছে। তো এই অঙ্কটা আমরা চাইলে আর একভাবে করতে পারি। একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমরা পড়বো এবং দেরি আছে, তো আগে থেকে একটু জেনে রাখছি। আচ্ছা, cos 2 থিটা, ফর্মুলাটা হচ্ছে যে cos 2 থিটা
সমান 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই হচ্ছে আমাদের ফর্মুলা, যে cos 2 থিটা সমান 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এই ফর্মুলা থেকে যদি আমরা অঙ্কটা করতে যাই, এখানে কি আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার 3 থিটা কত আছে 30 ডিগ্রি আছে বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। তো দেখো থিটার জায়গায় কি আছে 30 ডিগ্রি আছে, তাই না? এই যে এই দিকটা দেখো থিটার জায়গায় কি আছে 30 ডিগ্রি। তো এখান থেকে কি পেয়ে যাবো cos 2 থিটা, তার মানে cos 2 ইন্টু 30 ডিগ্রি। তো এখান থেকে কি পেয়ে যায় cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রির ভ্যালু কত 1/2। 1/2। এইভাবেও আমরা এই অঙ্কটা করতে পারি। তো এই অঙ্কটা করার জন্য আমাদের এই সূত্রটা জেনে রাখতে হবে যে cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা, এবারে আমরা কোণের দুটো পদ্ধতি শিখবো। দুই পদ্ধতিতে আমরা মেইনলি কোণ কি দিয়ে মাপি, ডিগ্রি দিয়ে, তাই তো? এই যে 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি, এই যে ডিগ্রি ডিগ্রি বলছি, তো কোণ আমরা মাপি ডিগ্রি দিয়ে। কিন্তু আগের দিনের টেবিল, আচ্ছা এখানে দেইনি, এখানে ডিগ্রি দিয়ে শুরু দেওয়া ছিল। যাই হোক, তো কোণ মাপার আরেকটা পদ্ধতি আছে, তো এটা এর পাশাপাশি কিন্তু ওই পদ্ধতিতে অঙ্ক দেওয়া হয়, তো সেটা এখন আমরা দেখব। তো টপিকের নাম লেখো কোণ মাপার পদ্ধতি। কোণ আমরা মাপবো মোট দুটো পদ্ধতিতে। একটা তো আমরা অলরেডি পড়ে আসলাম, কি ডিগ্রি পদ্ধতি। যেখানে আমরা মেইনলি কিছু একটার উপর এইভাবে ছোট্ট করে একটা ডিগ্রি চিহ্ন দিয়ে দিই, একে বলা হয় কি ডিগ্রি পদ্ধতি। আর একটা হবে রেডিয়ান পদ্ধতি। তো ডিগ্রি পদ্ধতির আর একটা নাম আছে ষষ্ঠিক পদ্ধতি বা ষষ্ঠিক পদ্ধতি। তোমরা ডিগ্রিটা মেনলি মনে রাখবে, এটা জাস্ট লিখে দিলাম। আর একটা হচ্ছে রেডিয়ান পদ্ধতি। যার আরেকটা নাম হচ্ছে কি বৃত্তীয় পদ্ধতি, রেডিয়ান পদ্ধতি বা বৃত্তীয় পদ্ধতি। যাকে সাধারণত এইভাবে লেখা হয়, পায়ের মাথায় সি দিয়ে, পাই দিয়ে যখন অ্যাঙ্গেল দেখবো আমরা পাই দিয়ে লেখা হচ্ছে, তখন তাকে বলবো আমরা রেডিয়ান পদ্ধতিতে মাপা হচ্ছে। তাহলে কোণ মাপার দুটো পদ্ধতি, একটা হচ্ছে ডিগ্রি পদ্ধতি আর একটা হচ্ছে রেডিয়ান পদ্ধতি। ডিগ্রি পদ্ধতি আমরা জানি যে কি করে লেখে, কিছু মাথার উপর একটা ডিগ্রি চিহ্ন দিয়ে, ছোট করে ও এর মতো ডিগ্রি চিহ্ন দিয়ে, তাকে বলবো আমরা ডিগ্রি পদ্ধতিতে মাপা। আর যদি দেখি যে পাই দিয়ে কোনো অ্যাঙ্গেল লেখা হচ্ছে, যদি পাই দিয়ে লেখা হয়, তাহলে আমরা বুঝে যাব সেটা রেডিয়ান পদ্ধতিতে। এটা পাই বাই সি বা শুধু পাই দিয়ে লেখা হয়। এমনি আমরা পাই মানে কি জানি 22/7, তাই তো? পাই মানে কি জানি 22/7। এক্ষেত্রে পাই মানে 22/7 আমরা জানবো না, এখানে পাই মানে আমাদের ধরতে হবে কত 180 ডিগ্রি। পাই মানে আমাদের ধরতে হবে কি 180 ডিগ্রি, অর্থাৎ পাই রেডিয়ান ইকুয়াল টু
180 ডিগ্রি। তো এখন আমরা পড়বো কি করে ডিগ্রি থেকে রেডিয়ানে যাব আর কি করে রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব। বলো 30 ডিগ্রি সমান কত রেডিয়ান, কি করে পাবো? আমরা কি দেখলাম যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে কত রেডিয়ান পেলাম? 1 রেডিয়ান। পাই রেডিয়ান। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান লেখা যায়, লেখা যায়। হ্যাঁ স্যার। আমরা এটা মনে রাখবো। এবার যত ডিগ্রি বলবো তত দিয়ে মাল্টিপ্লাই করবো। তো এখানে দেখো কি বলা হচ্ছে 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি সমান কি হয়ে যাবে? 30 ইন্টু পাই বাই 180। এবার কেটে নাও, এই যে 0 0 ক্যান্সেল আউট, এখানে 3 এর সাথে 6, তাহলে পড়ে থাকলো কত? পাই বাই 6। তার মানে 30 ডিগ্রি মানে পাই বাই 6 শুধু লিখলে বুঝে যেতে হবে রেডিয়ান পদ্ধতিতে অ্যাঙ্গেল, বা এইভাবে লেখাও হতে পারে মাঝে মধ্যে পাই বাই 6 রেডিয়ান। তাহলে 30 ডিগ্রি সমান আমরা পেয়ে গেলাম কি? পাই বাই 6 রেডিয়ান। তাহলে যদি এখন বলা হয় যে সাইন পাই বাই 6 এর মান কত হবে? 1/2। তো সাইন পাই বাই 6 মানে কি? সাইন 30 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রি মানে 1/2। ট্যান 2 পাই বাই 6 এর ভ্যালু কত? বা পাই বাই 3 এর ভ্যালু কত? 60 ডিগ্রি। পাই বাই 3 মানে পায়ের জায়গায় 180 ডিগ্রি বসাও, তাহলে পেয়ে যাবো আমরা 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি। তো ট্যান 60 ডিগ্রির ভ্যালু কত? √3। √3। তার মানে ট্যান পাই বাই 3 মানে √3। এইভাবে আমরা কিন্তু এই ভ্যালুগুলো এইভাবে বলতে পারি। তো 1 ডিগ্রি মানে আমরা পেয়ে গেলাম পাই বাই 180 রেডিয়ান। এবার ডিগ্রি থেকে যদি রেডিয়ানে যেতে বলে তাহলে আমরা কিছুই করব না, তাকে জাস্ট পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। তো বলো 45 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে, কি করে বের করব? কি করবো বলো? কি বললাম? জাস্ট পাই বাই 180 দিয়ে গুণ করবো, পাই বাই 180। তাহলে কেটে দিলে কি হয়? 4 45 180, তো পাই বাই 4 হয়ে যাবে। 45 ডিগ্রি মানে পাই বাই 4 রেডিয়ান। নাইনটি ডিগ্রি সমান কত রেডিয়ান বেরোবে বলো? π/2। পাই বাই 2। তো 90 ডিগ্রি মানে কি? 90 ইন্টু পাই বাই 180। তো কেটে দাও, 0 0 কেটে গেল, 9 এর সাথে 2, পড়ে থাকলো কি? পাই বাই 2। রেডিয়ান লিখতে পারি, নাও পারি। 75 ডিগ্রি সমান কত রেডিয়ান? তাহলে কি করবো? 75 আগে পাই বাই 180 দিয়ে গুণ, কত দিয়ে যাবে? 15 দিয়ে চলে যাবে। 5 15 75, আর 15 12 180। তাহলে পেয়ে গেলাম কত? 5 পাই বাই 12, এত রেডিয়ান।
এইভাবে আমরা কিন্তু ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে পারি। এখন আমরা উল্টোটা দেখবো যে রেডিয়ান থেকে ডিগ্রি কি করে যাব। তো আমরা পাই রেডিয়ান মানে কত ডিগ্রি পড়লাম? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এখান থেকে আমরা কি বলতে পারি যে 1 রেডিয়ান মানে কত? 180 ডিগ্রি by বাই পাই। পাই তো ঐকিক নিয়ম না, কি হবে নিচে পাই যাবে না? তাহলে ধরো কিছু একটা রেডিয়ান বলছে, তো এক্স রেডিয়ান যদি বলে, এক্স এর ভ্যালু যাই কিছু হতে পারে, তাহলে কত হয়ে যাবে? 180 ডিগ্রি বাই পাই ইন্টু এক্স। এইভাবে কিন্তু আমরা যখন আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে যাচ্ছি তখন মাল্টিপ্লাই করছি পাই বাই 180 দিয়ে, যখন রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব তখন মাল্টিপ্লাই করব আমরা 180 বাই পাই দিয়ে। অত দরকার নেই। রেডিয়ানের সব থেকে ভালো ব্যাপার হলো রেডিয়ান সবসময় এইভাবেই থাকবে, যে ওর মধ্যে আমরা জাস্ট 180 বসিয়ে দেবো। যেমন ধরো এখন যদি বলি আমি যে পাই বাই 6 রেডিয়ান মানে কি কত, 30 ডিগ্রি। তো পাই মানে কত? 180, পায়ের জায়গায় জাস্ট 180 ডিগ্রি বসিয়ে দিব বাই 6 সমান 30 ডিগ্রি। এগুলো আমাদের আর মনে রাখারও দরকার নেই। 2 পাই বাই 4 এর ভ্যালু কত হবে? বা ধরো 2 পাই বাই 5 এর ভ্যালু কত হবে? তাহলে পায়ের জায়গায় কি বসিয়ে দিব? 180 ডিগ্রি। শুধু 180 না কিন্তু ডিগ্রি দিয়ে বাই 5। এবার 180 ডিগ্রি 5 কাটো, কত দিয়ে হয়? 3 5 15, 36। 36 ইন্টু 2 72 ডিগ্রি। 9 9 আসলো কি করে? 72 ডিগ্রি তো। ও স্যার নিচের 5টা দেখিনি। হুম। এগারো বাই 7 রেডিয়ান সমান কত ডিগ্রি? এইটা আমরা করব কি করে? তো বলা হচ্ছে দেখো 11 বাই 7 রেডিয়ান। দেখো আমরা উপরে যখন রেডিয়ান থেকে ডিগ্রিতে গেলাম খুব সুবিধা হয়েছিল, কেন? যে পাই অলরেডি দিয়ে রেখেছিল, তো পায়ের জায়গায় জাস্ট 180 ডিগ্রি বসিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে অঙ্কটা আমাদের হয়ে গেছে। কিন্তু এখানে পাই নেই, তো আমাদের পাইটাকে ইন্ট্রোডিউস করতে হবে। তো 11 বাই 7 ইন্টু যদি পাই লিখি, তো আমাদের এখানে কি লিখতে হবে? তাহলে 1 বাই পাই লিখতে হবে না? তাহলে কেটে কুটে দেখো 11 বাই 7 পড়ে থাকছে, লেখা যায় এটা? লেখা যায় কি? শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে।
তো পাই আমরা এই যে দেখো লিখলাম, তাহলে পাই পাই কেটে গিয়ে 11/7 পড়ে থাকে। তো দেখো আমাদের তো পাই দরকার, তো পায়ের জায়গায় এই যে 1/পাই মানে কত, 7/22, এটা আমরা এখন বসিয়ে দেবো। তাহলে 11/7 ইন্টু পাই ইন্টু 7/22, তো কেটে দাও। 11/2 সমান কি পেয়ে গেলাম আমরা, পাই/2। পাই/2 এর ভ্যালু কত ডিগ্রিতে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। চাইলে বের করে নিতে পারো, না তো মানটা বসিয়ে নিতে পারো, ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আমাদের যদি রেডিয়ানে পাইটা দেওয়া থাকে তাহলে খুব সুবিধা হয়, কিন্তু এখানে দেখলাম যে পাই নেই এর মধ্যে, তো এদের মধ্যে পাইকে আমরা আনলাম এইভাবে। তো এনে দেখি, কেন হলো পাই ইন্টু 1/পাই, এটা কেন হলো? হ্যাঁ কারণ 11/7 ছিল শুধু, কিন্তু আমরা জোর করে পাই মাল্টিপ্লাই করলাম, তো কিছু একটা মাল্টিপ্লাই করলে তাকে তো আবার ভাগ করতে হবে, তারপরে এটা কেটে কেটে ওই 11/7 পড়ে থাকে। এ তো ছিল না আগে থেকে পাই, আমরা জোর করে আনলাম পাই, তো আনলে তো আর হবে না, তাকে আবার ভাগ করে বাদ দিয়ে দিলাম, তো পাই পাই দেখো কেটে গিয়ে ওটা পড়ে থাকে। উল্টো ভাবে পাবো, বোঝা গেল? আর এইভাবে না করতে চাইলে আর একভাবে করতে পারো, আমরা যেমন 1 রেডিয়ানের মান বের করেছিলাম। 1 রেডিয়ান মানে কত ছিল, এই 1 রেডিয়ান মানে কি ছিল দেখো, 180 ডিগ্রি বাই পাই, এখানে বলা হয়েছে 11/7 রেডিয়ান। তাহলে এটা কি হয়ে যাবে, 11/7 ইন্টু 180 ডিগ্রি বাই পাই, এই 11/7 ইন্টু 180 ডিগ্রি বাই পাই। পাই এর ভ্যালু কত, 22/7 হয়, তো ইন্টু 7টা আমরা উপরে দিয়ে উপরে লিখে নিলাম, তাহলে 7 কেটে গেল, 11 2 22, আর 180/2 এখান থেকে পেয়ে যায় 90 ডিগ্রি। তাহলে এইভাবে করতে পারো, 1 রেডিয়ান মানে 180 ডিগ্রি বাই পাই। এবার পাই এর মান কিন্তু আবার আমরা এখানে মন গেলে 11/7 আছে, 180 ডিগ্রি, পায়ের মান আবার 180 ডিগ্রি বসিয়ে দিলাম, সেটা কিন্তু হবে না। রেডিয়ান থেকে যেহেতু ডিগ্রিতে যাচ্ছি, এক্ষেত্রে আমাদের পায়ের ভ্যালু পাই/7 বসাতে হবে। 22/7। এবার পায়ের ভ্যালু 22/7 বসাতে গিয়ে নিচে 7 হতো, এই 7কে আমরা উপরে করে দিলাম। 2 দিয়ে 180 কে কাটুন। তাহলে 2 1 কে 2, আর হয়ে গেল 90 ডিগ্রি। যে 5 cos স্কোয়ার পাই/3 প্লাস 4 sec স্কোয়ার পাই/6 মাইনাস tan স্কোয়ার পাই/4 বাই sin স্কোয়ার পাই/6 প্লাস cos স্কোয়ার পাই/6 ইকুয়াল টু কত? দেখো এই অঙ্কটাই কিন্তু আমাদের রেডিয়ানে বলা হয়েছে, তো আমরা তো রেডিয়ানে ডিগ্রির মানগুলো জানি না, তো সেই জন্য যদি জানা থাকে তো খুবই ভালো, আর না জানা থাকলে আমরা একে ডিগ্রিতে ট্রান্সফার করে নেব প্রথমে। তো দেখো এটা যদি আমরা এখন লিখি, তাহলে কি লিখবো, 5 cos স্কোয়ার
পাই বাই 3 মানে কত ডিগ্রি? 5 ডিগ্রি। পাই মানে পাই বাই 3, পাই বাই 3 মানে কি? পাই এর জায়গায় 180 ডিগ্রি বসাও, বাই 3 কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 5 cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস 4 sec স্কয়ার পাই বাই 6 মানে 30 ডিগ্রি। 30 ডিগ্রি, আর পাই বাই 4 মানে 45 ডিগ্রি। এবার নিচে দেখো, নিচে চাইলে বসাতেও পারো, কিন্তু দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা আছে না? নিচেরটা দেখো সাইন স্কয়ার, তাহলে ওর ভ্যালু আমরা 1 বসে দিতে পারি না? এখান থেকে এবার মানগুলো আমরা বের করব। ফাইভ cos 60 ডিগ্রির ভ্যালু কত? 1/2 1/2 তার স্কয়ার প্লাস 4 sec স্কয়ার 30 মানে sec 30 ডিগ্রির ভ্যালু 2/3 cos 30 হচ্ছে √3/2 মানে হয়ে যাবে 2/√3 তার স্কয়ার মাইনাস tan 45 1, তো 1 স্কয়ার হয়ে গেল। তো এখান থেকে আমরা পেয়ে যাই কি 5 ইন্টু 1/4 মানে 5/4 প্লাস 4 ইন্টু 4/3 মাইনাস 1। কি চলে আসলো 5/4 প্লাস 4 4 16/3 মাইনাস 1। এর লসাগু কত হয়ে যাবে? 12। 4 আর 3 এর লসাগু কত? 12। এখানে কত বসবে? 5 গুণ 3 4 12 মানে 3 5 15 প্লাস 3 4 12 মানে 4 ইন্টু 16 64 মাইনাস 12। যোগ করে বিয়োগ করে কত হচ্ছে? 15 থেকে 12 বার 3 আর 64 মানে 67, 67/12। থেকে যদি আমরা এ করি কত হয়ে যায়? 5 12 60, 7 মানে 5 পূর্ণ 7 12, 5 পূর্ণ 7 12। দেখো কোথাও কারো অসুবিধা হলে বলো। বুঝতে পেরেছি স্যার পরে। হুম, তাহলে আমরা শিখে গেলাম রেডিয়ান আর ষষ্ঠিক পদ্ধতি। আচ্ছা, কিছুটা সূত্র আমি লিখে দিচ্ছি, ওগুলো মনে রাখবে আবারও। এবারে আমরা কিছু সূত্র দেখবো ত্রিকোণমিতির আংশিক কোণের ফর্মুলা। নিচে যেমন লেখ, হুম, একটু নিচে নামান। হয়েছে? হয়ে গেছে। হুম, তো আংশিক কোণের ফর্মুলা কি হয়, যে সাইন ধরো 2 থিটা সমান কত হয়, cos 2 থিটা কত হয়, বা সাইন 3 থিটা কত হয়, সেগুলো। তো আমরা 3 থিটাটা জানবো না, আমরা 2 থিটাই জানবো শুধু। এই সূত্রগুলো তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। যেমন প্রথমে হচ্ছে সাইন 2 থিটা,
এই পার্টটা আর টেনে নেই, এই পার্টটা মেনলি 11 তো সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। স্যার মাঝখানে ইন্টু ফিন্টু কিছু হবে না? হুম 2 সাইন থিটা কস থিটা কি এরকম এমনিই থাকবে? হ্যাঁ এরকমই থেকে যাবে। এবার আমরা ইউজ করবো এগুলো। ধরো তোমাকে কেউ দিয়েছে যে সাইন 120 ডিগ্রির ভ্যালু কত, পারবে বের করতে? না আমরা স্যার। কিন্তু পারবো না। তখন একে 2 ইন্টু 60 ডিগ্রিতে ভেঙে নেবো। তো দেখো সাইন 2 থিটা বেরিয়ে গেল, তো এখান থেকে আমরা লিখতে পারি 2 সাইন থিটা মানে 2 সাইন 60 ডিগ্রি কস 60 ডিগ্রি। এবার পারবে না বের করতে? সবগুলোর মান জানো না? হ্যাঁ স্যার। হুম তো এই মানগুলো তখন বের করে নিতে হবে। তো বের করে মোটামুটি অ্যান্সার কত আসবে? 2 1/2 আর √3/2। অ্যান্সার আসবে √3/2। তো এই জন্য এই ফর্মুলা গুলো লাগবে। এবার হচ্ছে cos 2 থিটা। cos 2 থিটার হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। cos 2 থিটা কি হয়ে গেল? cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এবার দেখো এদের মধ্যে যে কোনো একটাতে আমরা কি জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা জানি। তো এখান থেকে আমরা যদি সাইন স্কয়ার থিটা বের করি কত হয়ে যাবে? লেখা যায় এটা সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। হ্যাঁ স্যার। তো এইটা দেখো আমরা যদি একটাতে পুট করি, অথবা যদি উল্টোটা বলি যে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটাও তো লেখা যায় এই যে এখান থেকে এই লাইনটা থেকে। হ্যাঁ তো দেখো এখানে cos স্কয়ার থিটার জায়গায় যদি আমরা এটা বসিয়ে নিই 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আবার মাইনাস সাইন স্কয়ার থিটা, এখান থেকে আমরা পেয়ে যাব কি 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। তো এইভাবেই এই যে এই ফর্মুলাটা বসে আমরা দুই ধরনের এখানে আরো দুটো ফর্মুলা পাবো, এটা আমি ফর্মুলাটাই লিখছি। তো ফর্মুলা কি বলছে যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 আর একটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। তাহলে cos 2 থিটার তিনটে ফর্মুলা, আমাদের যখন যেটা দরকার হবে আমরা সেটা ইউজ করব। যে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 বা 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। আবার এখান থেকে আমরা এটাও বলতে পারি চাইলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা cos থিটা প্লাস সাইন থিটা আর cos থিটা মাইনাস সাইন থিটা। এটা আমাদের মনে রাখার দরকার নেই, আমরা এটা রাখলেই যথেষ্ট। তাহলে সাইন 2 থিটা cos 2 থিটা হয়ে গেল। এবার tan 2 থিটা, tan 2 থিটা মানে কি 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো tan থিটার ফর্মুলা হয়ে গেল কি 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এখান থেকে আমরা আরো দুটো ফর্মুলা পাবো, একটা sin 2 থিটা। তো sin 2 থিটা সমান লেখা যায় 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। যদি আমরা কখনো দেখি যে sin 2 থিটার ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আমাদের tan থিটার ভ্যালু বের করছে, তখন আমরা এই ধরনের এই ফর্মুলাটা ইউজ করব। আর একটা হচ্ছে cos 2 থিটা, যেটা আমরা আজকে একটা অঙ্কে দেখালাম। এটা কি 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা।
এই মোট 5টা ফর্মুলা আমাদের কিন্তু জেনে রাখতে হবে। যে সাইন 2 থিটা বাই কস 2 থিটা সমান আমরা পেলাম কি 2 সাইন থিটা কস থিটা। কস 2 থিটা মানে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেখান থেকে আমরা পেয়ে যাব 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, আর আরেকটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। আর tan 2 থিটা মানে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। আর নিচের 4 আর 5 নম্বরটা হচ্ছে সাইন থেকে tan এ যাওয়ার ফর্মুলা বা কস থেকে tan এ যাওয়ার ফর্মুলা। তোমাদের এই ধরনের সূত্র দিয়ে অঙ্ক সাধারণত আসে না, আমি এমনি একটু বলে রাখলাম, আমরা দেখি অঙ্ক করলে পরের দিন করবো এখান থেকে। এমনি আসে না, চাইলে স্কিপ করতে পারো জায়গাটা। স্যার 1 নম্বর যে লিখেছেন সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা, তারপরে কস থিটা। ইন্টু আছে তো মিডিলে। হ্যাঁ হ্যাঁ, কিছু নেই মানে ইন্টু আছে, 2 সাইন থিটা ইন্টু কস থিটা। স্যার তাহলে সাইন 2 থিটার দুটো সূত্র। যদি আমাদের সাইন 2 থিটা থেকে সাইন থিটা কস থিটার ভ্যালু বের করতে বলে, বা নর্মাল সাইন থিটা কস থিটা দিয়ে রেখেছে, আমাদের যেমনটা দেওয়া থাকবে, যদি সাইন থিটা কস থিটার ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা 1 নম্বর সূত্র ইউজ করব। যদি দেখি আমাদের ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে তাহলে আমরা 4 নম্বর সূত্র ইউজ করব। cos 180 ডিগ্রির ভ্যালু কত আমাদের ধরো বের করতে হবে, তাহলে কি করে বের করব? দেখো, তাহলে cos 2 ইন্টু 60 ডিগ্রি বলতে পারি। তাহলে cos 2 থিটার ফর্মুলা কি? cos 2 থিটার ফর্মুলা এই যে দেখো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এটা আমরা লিখে ফেলবো, cos স্কয়ার থিটা মানে cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির ভ্যালু কত? 1/3। 1 বাই cos 60 ডিগ্রি কত? 1/2। 1/2। 1/2, 1/2 এর বলছে স্কয়ার, আর এখানে sin 60 মানে √3/2। কোনগুলো মনে করবে, লিখে লিখে মুখস্থ করবে। তো 1/4 মাইনাস কি চলে আসছে, 3/4 আসছে না? তাহলে 1/4 মাইনাস 3/4, তাহলে এই হলো 4, আর এখানে 1 বিয়োগ 3, কি চলে আসলো উপরে, -2/4 আসলো। 1 আর 2, তাহলে -1/2। তাহলে cos 120 ডিগ্রির ভ্যালু চলে আসলো -1/2। তো এইভাবে আমরা cos 2 থিটার ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে পারি। দেখো, অঙ্কটা আমরা আরো একভাবে করতে পারি। কি বলা হয়েছে, cos 120 ডিগ্রি। আগের দিন আমরা শিখেছিলাম কি, এটাকে লেখা যায় কি 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। লিখতে পারি। হ্যাঁ স্যার।
এই যে দেখো আগের দিন যে আমরা ত্রিকোণমিতিকের যে সম্পূরক কোণের সূত্রগুলো পড়েছিলাম সেই ক্ষেত্রে, তো 180 ডিগ্রির ক্ষেত্রে কি চেঞ্জ হবে? কস কস থাকবে না সাইন হয়ে যাবে? 180 মানে কি 2 ইন্টু 90 ডিগ্রি, তো ইভেন নাম্বার জোড় সংখ্যা দিয়ে গুণ হচ্ছে, তার মানে কস কসই থেকে যাবে। তাহলে এটা হয়ে গেল কত? কস 60 ডিগ্রি। এখন প্রশ্ন হলো এটা প্লাস হবে না মাইনাস হবে, সেটার জন্য আমাদের দেখতে হবে যে 120 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা সেটা কোন পাদে অবস্থিত। 120 ডিগ্রি কোন পাদে অবস্থিত? দ্বিতীয়। বা দ্বিতীয়তে কে প্লাস হয়? সাইন আর কোসেক। সাইন আর কসেক, তার মানে কস হয়ে যায় কি মাইনাস, সেই জন্য হয়ে গেল মাইনাস। তাহলে মাইনাস আর কস 60 ডিগ্রির মান কত? 1/2। মাইনাস 1/2। দুইভাবেই একই অ্যান্সার আসলো, যেটা সুবিধা যাবে যেটা সুবিধা হবে করবে। আরো চাইলে আর একভাবে করতে পারি, আমি জাস্ট দেখাচ্ছি, হ্যাঁ এতগুলো দরকারই নেই। আর একটা ধরো আমরা এটা করলাম কি সম্পূরক কোণের ভিত্তিতে, এটা করলাম আমরা cos 2 থিটা, এটা করলাম আমরা সম্পূরক। আর একটা ধরো পূরক কোণ দিয়ে করব, তো cos 120 ডিগ্রি মানে আমরা লিখতে পারি না যে cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, লেখা যায়? হ্যাঁ স্যার। তো দেখো এই চেঞ্জ হবে, তো 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, তাহলে সাইন 30 ডিগ্রি হয়ে গেল। এবার এই ক্ষেত্রে দেখতে হবে যে 120 ডিগ্রি অ্যাঙ্গেলটা কস ছিল, কি ভ্যালু দিবে? মাইনাস ভ্যালু দেবে, সেই জন্য মাইনাস চলে আসবে। তা মাইনাস সাইন 30 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? 1/2। 1/2, তাহলে হয়ে গেল মাইনাস 1/2। এটা হলো পূরক কোণের সূত্র দিয়ে। দেখো কারো অসুবিধা আছে এখানে? না স্যার। আজকে লাস্ট কোয়েশ্চেন, cos minus 60 ডিগ্রি ইকুয়াল টু কত? বলো কত হবে? -1/2। যে cos minus 60 ডিগ্রি আমরা কি দেখেছিলাম আগের দিন? 1/2। শুধু cos এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে cos কি হয় মাইনাস খেয়ে নেয়, অর্থাৎ cos মাইনাস থিটা মানে cos থিটা। কিন্তু বাকি যত ছিল সাইন আর ট্যান এর ক্ষেত্রে ওরা মাইনাস বের করে দেয়, কিন্তু cos, তাহলে cos minus 60 ডিগ্রি মানে আমরা লিখতে পারি না cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির ভ্যালু কত? 1/2। 1/2, তাহলে অ্যান্সার হয়ে গেল ক্ষেত্রে মাইনাস 1/2 না, অ্যান্সার হয়ে যাবে কি 1/2। এইগুলো খুব সহজ প্রশ্ন, কিন্তু সহজের জন্য কিন্তু ভুল হয়ে যায় যে এই ধরনের মাইনাস আছে মানে মাইনাস আর cos 60 মানে 1/2, তখন মাইনাস 1/2 করে বুঝবে। স্যার মাইনাসটা কেন হলো না? কারণ এই যে cos মাইনাস থিটা মানে কি cos থিটা, আমরা আগের দিন এই যে ফর্মুলায় পড়ে এসেছি, মাইনাসের ফর্মুলা পড়েছি, তো কোথায় পড়েছি? এই যে দেখো নেগেটিভ কোণ, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, cos মাইনাস থিটা মানে cos থিটা, আর tan মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা। একমাত্র cos হচ্ছে কি মাইনাস খেয়ে নিবে, অর্থাৎ ও মাইনাস ভ্যালু দেই না, যখন নেগেটিভ কোণের cos যদি করি ও পজিটিভ মানই দিবে।
বাকি সাইন ট্যান কিন্তু নেগেটিভ দেবে। এবার cos মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে cos মাইনাস 60 ডিগ্রি মানে কি হয়ে যাবে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির ভ্যালু তো আমরা জানি 1/2, সেই জন্য মাইনাস হলো না। বুঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কালকে তোমাদের আছে শনিবার বিকেল 4টা থেকে আমরা অঙ্ক ক্লাস করব। আর যদি রাত্রে 8টা থেকে যদি কোনো ক্লাস না থাকে তাহলে আমরা একটা ভৌতবিজ্ঞান ক্লাস করব, যদি না থাকে তো বায়োলজি যদি না থাকে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। সূত্রগুলো পড়ো, সূত্র না করলে কিন্তু এই চ্যাপ্টার একদমই হবে না। পুরো চ্যাপ্টারটা কিন্তু সূত্রগুলোর উপরেই, সূত্র পড়তে হবে ত্রিকোণমিতিতে এবং সূত্রগুলো অ্যাপ্লাই করতে শিখতে হবে। তো অ্যাপ্লাই করতে শেখার আগে সূত্রটা জানা খুব দরকার। আমি কিন্তু পরের দিন আমি নাম ধরে ধরে পড়া ধরবো সূত্রে।